নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকর্ণার সঙ্গে আনন্দ সকালে রয়েছি আমি বৃষ্টি। আনন্দ সকালের শুরুতেই উত্তরপ্রদেশের নির্বাচনের খবরে আমরা নজর রাখবো। আপনারা সকলেই জানেন যে 7 দফায় উত্তরপ্রদেশের নির্বাচন হতে চলেছে, যার প্রথম দফা আজ, এবং 11টি জেলার 58টি আসনে আজ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 623 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,27,00,000 ভোটার। জাট প্রভাবিত পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু নজর কাড়া কেন্দ্র কিন্তু আজ রয়েছে। আর এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি रणवीर सिंह এর সঙ্গে। रणवीर, फर्स्ट फेज का चुनाव शुरू हो चुकी है। आपसे जानना चाहूंगी कि कौन कौन सा अहम जो सीटें हैं आज, जिस पर कौन कौन जो इम्पोर्टेंट दिग्गज जो प्रार्थी है उनका भाग्य निर्धारित होगा। देखिए, आज से यूपी इलेक्शन की शुरुआत हुई है। 7 फेजेज में इलेक्शन होने हैं और आज वेस्टर्न यूपी यानी दिल्ली के आसपास का जो इलाका है वहां पर वोटिंग हो रही है, जिसमें कई बड़े नाम हैं, जिसमें यूपी सरकार के मंत्री श्रीकांत शर्मा हैं, जो बिजली मंत्री हैं, सुरेश राणा हैं, गन्ना मंत्री हैं, अशरफ अली जैसे लोग हैं। मृगांका सिंह का भी चुनाव आज होना है, जो कैराना जिसकी वजह से चर्चा में, जिनके पिताजी की वजह से आया था। तो कई मंत्री ऐसे हैं जो मंत्री फिलहाल यहाँ पे आज पहले चरण के मतदान में आज उनके भाग्य का फैसला होगा और आज के बाद 6 चरण और होंगे और 10 मार्च को जब रिजल्ट आएगा तो यूपी का इतना बड़ा इलेक्शन जो है वो पूरा होगा। तो आज फिलहाल पहले फेज में 11 जिलों की 56 सीटों पर मतदान हो रहा है और ये जो पूरा पश्चिम का इलाका है, जिसमें आगरा है, नोएडा है, तो ये जो वेस्टर्न यूपी का इलाका है वहाँ वोटिंग हो रही है। सुबह वोटिंग शुरू हो चुकी है, शाम 6 बजे तक वोटिंग होगी। तो आज का इलेक्शन इसलिए भी बेहद महत्वपूर्ण है कि जो भी राजनीतिक दल, चाहे बीजेपी हो या समाजवादी पार्टी, दोनों की निगाहें पहले दूसरे राउंड पर इसलिए भी लगी हुई हैं कि इन दोनों राउंड की वजह से जो माहौल बनेगा वही इलेक्शन तय करेगा। इस वजह से दोनों राजनीतिक दलों ने फिलहाल पूरी ताकत लगाई हुई है और आज वोटिंग शुरू हो गई है। जी, बहुत शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রণবীর সিং এর সঙ্গে এবং রণবীর আমাদের জানিয়ে দিল যে আজকের এই যে সমস্ত কেন্দ্রে ভোট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র কিন্তু আজ রয়েছে এবং আজকের এই প্রথম যে ভোট, প্রথম ফেজের যে ভোট উত্তরপ্রদেশে শুরু হলো তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ যে সমস্ত প্রার্থীর আজ ভাগ্য নির্ধারিত হবে, আপনারা শুনলেন, অনেকেই কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু আজ রয়েছে। একেবারে বৃষ্টি। আর দেখো, এর আগে সংসদের 2 কক্ষের কথাই যদি বলা যায়, লোকসভা এবং রাজ্যসভা দু ক্ষেত্রেই কিন্তু নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন এবং গতকাল তিনি এক সাক্ষাৎকার দেন, 1 ঘন্টার সাক্ষাৎকার, সেখানেও কিন্তু কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। এনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ফের কংগ্রেসকে নিশানা করলেন। উত্তরপ্রদেশ বিধানসভা ভোট শুরুর একদিন আগে পরিবারতন্ত্র নিয়ে বারবার সুর চড়ান তিনি। কংগ্রেসের পাল্টা কটাক্ষ, রাজা ভয় পেয়েছে এটা স্পষ্ট, তবে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। जो सुनते ही नहीं है, जो सदन में बैठते ही नहीं है, अब उनकी कमेंट पर मैं जवाब क्या दूंगा। हम हमला नहीं करते कि हमला करने वाली भाषा न मैं जानता हूं न मेरी वो प्रकृति है और मैंने हर विषय के तथ्य दिए हैं, हर विषय को तथ्यों के आधार पर बात की है। লোকসভার ভাষণে নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন, রাজ্যসভার ভাষণেও নাম না করে কটাক্ষ করেছিলেন। এবার উত্তরপ্রদেশের ভোটের ঠিক মুখে ফের একবার মোদীর নিশানায় সেই রাহুল গান্ধী। সেই সঙ্গে নাম না করে পরিবারতন্ত্র ইস্যুতেও গান্ধী পরিবারকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী। তার মুখে আরো একবার উঠে এলো জওহরলাল নেহরুর নাম। देश की जो आज हालत है उसमें सबसे जिम्मेवार कोई मुख्य धारा है तो कांग्रेस की धारा है। इस देश को जितने प्रधानमंत्री मिले ना, उसमें से अटल जी को और मुझे छोड़ करके सारे प्रधानमंत्री कांग्रेस कुल के ही थे। संप्रदायवाद है, जातिवाद है, भाषावाद है, प्रांतवाद है, भाई भतीजावाद है, भ्रष्टाचार है, वो देश को तबाह कर रही है। अगर अच्छी कार्यशैली होती है, अच्छे तौर तरीके होते हैं तो देश आज से पहले बहुत आगे निकल चुका है। উত্তরপ্রদেশে বিধানসভা ভোট শুরুর একদিন আগে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে বলেছেন, সংসদের 2 কক্ষে মন কি বাত বলতে পারেননি, তাই এবার ভোটের মুখে 1 ঘন্টা টিভিতেও স্পষ্টতই রাজা ঘাবড়ে গেছেন। ভয় বেশ গভীর।
কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গরিব, কৃষক, শ্রমিক আর আমজনতা ভোটে জবাব দেবে। परिवारवादी पार्टियां लोकतंत्र का सबसे बड़ा दुश्मन है, क्योंकि लोकतंत्र के मूलभूत सिद्धांतों को ही वो नकारता है। दूसरा, जब परिवारवादी राजनीति चलती है, परिवार ही सर्वोपरि होता है। परिवार को बचाओ, पार्टी बचे या न बचे, परिवार को बचाओ, देश बचे या न बचे। এই বহু পুরনো অভিযোগ, যে অভিযোগের কোনো ভিত্তি নাই সেটা সকলে জানে। তো ভারতবর্ষের সাম্প্রদায়িকতার রাজনীতি আজ থেকে নয়, বিজেপি পার্টির পূর্বপুরুষ সেই আরএসএস এর মূল বক্তব্যই ছিল ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতিকরণ করতে হবে। আর ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে গিয়ে মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে শহীদ হতে হয়েছে। এই ইতিহাস নরেন্দ্র মোদী জানা নেই, এটা দুর্ভাগ্য আমাদের। গত অক্টোবর মাসে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের পিষে মারার ঘটনা ঘটে। নাম জড়ায় মোদী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের। দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার দাবি ওঠে। সেই ঘটনার প্রায় 4 মাসের মাথায় অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের ভোটের ঠিক মুখে দাবি করলেন যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। सुप्रीम कोर्ट जो कमेटी बनाना चाहती थी, राज्य सरकार ने सहमति दी। सुप्रीम कोर्ट जिस जज के नेतृत्व में तपास करना चाहती थी, राज्य सरकार ने सहमति दी। राज्य सरकार ट्रांसपेरेंसी से काम कर रही है, तभी तो सुप्रीम कोर्ट की इच्छा के अनुसार सारे निर्णय करती है। বিধানসভা আসনের নিরিখে দেশের মধ্যে সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ। সেই নিরিখে এই রাজ্যের বিধানসভা ভোটকে অনেকেই পরবর্তী লোকসভা ভোটের সেমিফাইনাল হিসেবে দেখছেন। এই লড়াইয়ে শেষমেশ জিতবে কে, সেই উত্তর মিলবে 10ই মার্চ। এবিপি আনন্দ। পরের খবরে নজর রাখছি। সিবিআই তদন্ত করছে কয়লা পাচার কাণ্ডে, আমরা জানি সেটা, এবং গরু পাচার কাণ্ডেরও কিন্তু তদন্তভার সিবিআই নিয়েছে। এবং সিবিআই এর এই গরু পাচার কাণ্ডের তদন্তের মধ্যে যেটা আমরা দেখলাম যে দেব অর্থাৎ ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব, তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। 15ই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। দেবকে সিবিআই এর তলব নিয়ে পুরো ভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। কয়লার পর এবার গরু পাচার কাণ্ডে তদন্তে সক্রিয় সিবিআই। পুরো ভোটের মুখে গরু পাচার কাণ্ডে এবার ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 15ই ফেব্রুয়ারি দেবকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের এক কর্মী কাকে কত টাকা দেওয়া হয়েছে এবং কার মাধ্যমে দেওয়া হয়েছে তা একটি ডায়েরিতে লিখে রাখতেন। সিবিআই সূত্রে দাবি, সেখান থেকে প্রথমে দেবের সূত্র পাওয়া যায়। এরপর সিবিআইয়ের আধিকারিকরা একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করেন। তদন্তকারীদের আরও দাবি, একাধিক সাক্ষীর বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদের নাম বারবার উঠে এসেছে। এখানেই সিবিআইয়ের প্রশ্ন, তবে কি এনামুলের টাকা দেবের কাছে পৌঁছেছিল? কোনোভাবে কি তিনি যুক্ত আছেন? কোন সুবিধা কি পাইয়ে দেওয়া হয়েছে? সূত্রের খবর, এই সব প্রশ্নের উত্তর পেতে চায় সিবিআই, তাই দেবকে তলব করা হয়েছে। সিবিআইয়ের নেতৃত্বে অনেক তদন্তই চলছে এবং সেই তদন্তগুলো সাধারণত কোর্টে, বেশিরভাগই কোর্টের নির্দেশে চলছে। তো স্বাভাবিকভাবে আমি দেবের কাছ থেকে আশা করব যে এই ধরনের সংস্থাকে তারা তদন্তে সাহায্য করবে, সে তদন্তে সাহায্য করবে, দেখা করবে এবং তার কাছে যে সমস্ত তথ্য বা ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন সিবিআইয়ের হাতে তুলে দেবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা দুর্নীতিগ্রস্ত নন বলে ধরা হবে, তোলাবাজ নন বলে ধরা হবে, সমাজ তাই সেইভাবেই চিনত। যে মুহূর্তে তৃণমূলে যুক্ত হয়ে গেলেন, সমস্ত সর্বনাশের সংসর্গে তারা হাজির হলেন। যখনই নির্বাচন আসবে তার আগে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা। দেবের মতো ছেলের যার কেন্দ্র হচ্ছে মেদিনীপুরে, যার সঙ্গে বর্ডারের কোনো যোগাযোগ নেই, তাকেও পর্যন্ত ডেকে পাঠানোর অর্থই হলো যে গোটা দলকে একটা ভয়ের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন যে গোটা ভারতবর্ষকে ডেকে আনলেও আমি ভয় পাই না, সে দলের কোনো এমপি বা এমএলএরা ভয় পাবে না। তৃণমূল সাংসদ দেব জানিয়েছেন, সিবিআই এর নোটিশ পেয়েছি, এখন এ বিষয়ে মন্তব্য করতে চাই না। প্রকাশ সিনহা, সৌরভ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। যে খবর এবার আমরা নজর রাখবো, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল নেতাকে গুলি, ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের দাবি, এলাকায় বহুদিন ধরে সন্ত্রাস চালানোর ছক কষছে বিজেপি। অভিযোগ, গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কোমরে গুলি লাগে তৃণমূল নেতার। বর্তমানে তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, প্রথমে জানতে চাইবো যে তৃণমূল নেতা তিনি কেমন আছেন এবং একই সঙ্গে ঠিক কি অভিযোগ উঠছে, পুলিশ কি বলছে? দেখো, যেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে পটাশপুর থানার অন্তর্গত সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় যিনি বুথ সভাপতি ছিলেন তপন প্রধান, তিনি গতকাল রাতে বাড়ি যখন ফিরছিলেন বাজার থেকে, তখনই আচমকা তার উপরে হামলা চালানো হয় খুব কাছ থেকে, এবং তাতে তার কোমরে গুলি লাগে এবং প্রথমে তাকে ভূপতিনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীকালে তার অবস্থার অবনতি হলে তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেটা তৃণমূল সূত্রে আমরা খবর পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে এলাকায় কিন্তু বিজেপির তরফ থেকে বেশ কিছু জমায়েত করা হচ্ছিল এবং দুষ্কৃতীদের মজুত করা হচ্ছিল, এবং সে জায়গায় বিজেপির দিকে যে অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে এলাকা দখলের উদ্দেশ্যেই কিন্তু মূলত এই জমায়েত বা এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে যখনই গুলি চালানো হয় এবং গুলির আওয়াজ শুনে পাশাপাশি থেকে লোকজন ছুটে আসে এবং হাতে নাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। তাদের মধ্যে এক দুষ্কৃতী পালাতে গেলে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে, তাকেও বর্তমান এগরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। অপর দুষ্কৃতীকেও কিন্তু আটক করেছে পুলিশ, দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনের কাছ থেকে কিন্তু একটি 9mm পিস্তল এবং অপর একটি 1 পিস্তল উদ্ধার করা হয়েছে। যদিও এই ব্যাপারে বিজেপির তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই কিন্তু এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছিল। তবে এই দুষ্কৃতীরা কাদের পক্ষে হয়ে কাজ করছে সেটা নিয়েও কিন্তু এখনো রাজনৈতিক, একদিকে যেমন তৃণমূলের অভিযোগ রয়েছে, অপরদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা নিয়ে কোনো মুখ খোলা হয়নি এখনো পর্যন্ত। ধন্যবাদ ঋত্বিক। আনন্দ সকালের সময় এখন একটা বিরতির পর ফিরে এসে দেখুন 23 জেলার বাছাই করা খবর নিয়ে এক ঝলকের পর আবারও আনন্দ সকালে ফিরে আসছে, সঙ্গে থাকবে।